যদি আমাকে কেউ বলে বাংলাদেশ কি অর্থনীতি কি সংকুচিত হয়েছে, না সংকুচিত হয়নি। হ্যাঁ, হয়তো আমাদের প্রবৃদ্ধিটা 6-7% হবে না, 4% হবে হয়তো, বা 4.5% হবে। যাই হোক, এটা তো একটা রেসপেক্টেবল অ্যামাউন্ট এত কিছুর পরেও। তো এই দিক থেকে আমি বলি আমাদের ইকোনমি খুবই রেজিলিয়েন্ট ইকোনমি, এটা মচকাবে কিন্তু ভাঙবে না। এবং আমাদের ব্যাংকিং খাতও কিন্তু অনেকখানি ক্ষতিগ্রস্ত, ব্যাপকভাবে পর্যুদস্ত, কিন্তু উঠে দাঁড়াবে। আমরা কিন্তু জানি মোটামুটি ভাবে কারা টাকা নিয়ে গেছেন। আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা টাস্ক ফোর্সের আন্ডারে আমরা এখন 11টা টিম, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বলি আমরা, তারা কাজ করছেন। আমরা প্রায় 300 মতো, যারা অত বড় আকারের না কিন্তু 200, 300, 400, 500 কোটি টাকা নিয়ে গেছে, সেরকম কয়েকশো ব্যক্তি আমরা চিহ্নিত করেছি, যাদের পিছনে আমরা ল ফার্মগুলোকে আমরা হায়ার করতে যাচ্ছি। তাদেরকে বলা হবে যে তোমরা যদি এখান থেকে 100 টাকা পাও, 20 টাকা রেখে 80 টাকা আমাদের দিবে। ডিপোজিট গ্রোথ নেগেটিভ তো নাই, বিশালভাবে পজিটিভ। প্রথম 4 মাসের কথা আমার মনে আছে, তারা 8 থেকে 10,000 কোটি টাকা নেট ডিপোজিট গ্রোথ হয়েছিল 4 মাসে। তো সেটা একটা বিশাল অঙ্ক। তার মানে সারা বছরে তাহলে প্রায় 30-32 হাজার কোটি টাকা হয়ে যায়। তো যাই হোক, এখন লেটেস্ট ডেটা আমার কাছে জানি না, আমার মনে নেই, কিন্তু দে আর আউট অফ দ্য আউটস। একইভাবেই আমরা বোর্ড চেঞ্জ করে দিয়েছিলাম ইউসিবিএল, সেটাও কিন্তু তাদের কোনোই সাপোর্ট দিতে হয়নি। এখান থেকে সাইফুজ্জামান এবং তার ভাইয়েরা মিলে অনেক টাকা নিয়ে চলে গেছে, কিন্তু এই ব্যাংকটা ঘুরে দাঁড়িয়ে গেছে। এখানে কোনো আর্থিক সহায়তা লাগবে না, কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন হবে না। যে বোর্ড করে দেওয়া হয়েছে মোটামুটি তারা সুন্দরভাবে কাজ করছে। তারপরেও আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাংকের সাথে আমরা যোগাযোগ রাখছি। প্রতি মাসে তারা রিপোর্ট দিচ্ছে, আসতেছে, এসে আমাদেরকে বুঝাচ্ছে যে কিভাবে তারা একটা রিকভারি ফেজে যাচ্ছে এবং রিকভারিটা কতদিন লাগতে পারে। এইগুলো করার পরেও কিছু ব্যাংক আছে যেগুলো হয়তো পুরোপুরিভাবে আমরা অনিশ্চয়ন তারা দাঁড়াতে পারবে না। সেখানে সরকার আছে, আমরা আছি। আমরা তাদেরকে যাই করি না কেন, আমরা তাদের যে ডিপোজিটর আছে তাদেরকে পুরো টাকা নিশ্চয়তা দিচ্ছি এবং সবসময় বলে আসছি এটা। এবং তারা এই ব্যাংকগুলোকে আমরা হয়তো একীভূত করব এবং করে আমরা সেগুলোকে সুন্দরভাবে একটা শক্তিশালী ব্যাংকই করব। সরকার থেকে টাকা দেওয়া হবে, রিক্যাপিটালাইজ করা বলে এটাকে, অর্থাৎ যে মূলধনটা গায়েব হয়ে গেছে সেটাকে আমরা রিক্যাপিটালাইজ করব। আমরা করে শক্তিশালী ব্যাংক আমরা গঠন করব। আমরা প্রত্যেকটা ব্যাংকের ক্যাপিটাল বেস এক্সামিন করছি। প্রত্যেকটা ব্যাংককে আমরা বলে দিয়েছি নতুন রেগুলেশন দিয়ে, যে আগে যেটা 1 বছর পর্যন্ত ঋণখেলাপি না হলে ওটাকে ক্লাসিফাই করা হতো না, সেটা সরকার প্রথমে 180 দিন করেছিল, আমরা সেটা কমিয়ে 3 মাস করে দিয়েছি। তো এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা সঙ্গতি রেখে ক্লাসিফিকেশন করছি। যে কারণে আপনারা দেখবেন যে বাংলাদেশের নন পারফর্মিং লোন খুব দ্রুত বাড়বে, দ্রুত বেড়ে গেছে অলরেডি, এখন 20% ক্রস করে গেছে। এটা ছিল 8%। 8% যেটা দেখাতো সেটা তো কাগজে কলমে দেখানো, আসলে তো ছিল না, আসলে তো আরো অনেক বেশি। তো আমাদের ধারণা এটা বাড়বে, বেড়ে হয়তো 30 থেকে 35%-এর মতো হয়ে যাবে। সব অল ডাস্ট সেটলস, সব চুরিগুলো যখন আমরা বের করতে পারবো, সবগুলো যখন একসাথে করব, বিশাল একটা স্তূপ হবে, সেটা হচ্ছে পারফর্মিং স্তূপ। এবং সেখান থেকে আমাদের চেষ্টা হবে ওখান থেকে ক্লাইম ডাউন, অর্থাৎ যদি এটা 35%-ই হয় হোক, এটা তো আমরা করি নাই, এটা তো আগেই করেছে। আমরা শুধু এটার হিসাবটা পুরোপুরিভাবে রিপোর্ট করতে পারছি ট্রান্সপারেন্ট ওয়েতে। তারপরে ওখান থেকে 35 থেকে 30 হবে, 30 থেকে 25 হবে, 25 থেকে 20 হবে, 15 হবে, এভাবে কমাতে কমাতে আমরা নিয়ে আসবো। লক্ষ্যটা সেটা। একদিনে এটা হয় না, কিন্তু ক্রমান্বয়ে কনসিস্টেন্টলি গুড গভর্নেন্স থাকলে পরে এটা করা খুবই সম্ভব এবং এটা হবে। বাংলাদেশে ব্যাংকিং খাতের যে ইতিহাস আমরা দেখেছি, যে এখানে একটা জিনিস কি, আমাদের দেশ তো একটা বর্ধিষ্ণু দেশ, ডেভেলপিং কান্ট্রি, রিলেটিভলি র্যাপিডলি ডেভেলপিং কান্ট্রি। অর্থাৎ এই যে এত কিছু হলো, তারপরেও যদি আমাকে কেউ বলে বাংলাদেশ কি অর্থনীতি কি সংকুচিত হয়েছে, না সংকুচিত হয়নি। হ্যাঁ, হয়তো
আমাদের প্রবৃদ্ধিটা 6-7% হবে না, 4% হবে হয়তো, বা 4.5% হবে। যাই হোক, এটা তো একটা রেসপেক্টেবল অ্যামাউন্ট এত কিছুর পরেও। তো এই দিক থেকে আমি বলি আমাদের ইকোনমি খুবই রেজিলিয়েন্ট ইকোনমি, এটা মচকাবে কিন্তু ভাঙবে না। এবং আমাদের ব্যাংকিং খাতও কিন্তু অনেকখানি ক্ষতিগ্রস্ত, ব্যাপকভাবে পর্যুদস্ত, কিন্তু উঠে দাঁড়াবে এবং উঠে দাঁড়িয়ে যাচ্ছে। তো কাজে আমি মনে করি যে ব্যাংকিং খাতকে আমরা ইন্টারন্যাশনাল মানদণ্ডে নিয়ে আসব। সব কমপ্লায়েন্স আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছি, কোনোটাই আমরা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে রাখছি না। এবং এটা করার জন্য প্রাথমিক পর্যায়ে আমাদেরকে বেশ বড় রকমের ধাক্কা খেতে হবে। ধাক্কা খেয়ে আমি রেগুলেশন দিয়ে দেওয়া হয়েছে যে কোনো ব্যাংক যদি তার নন পারফর্মিং লোন কাভার্ড না করা থাকে সে দিতে পারবে না, ডিভিডেন্ড দিতে পারবে না, সে কোনো প্রফিট মালিকরা পাবে না আনটিল আমার ক্যাপিটাল পজিটিভ হয় এবং ওই 12.5% যেটা আমাদের টার্গেট সেইটা হয়, ততদিন পর্যন্ত দিতে পারবে না। যতদিন পর্যন্ত এনপিএল এর এগেইনস্টে প্রভিশনিং পুরোপুরি 100% না হয় ততদিন পর্যন্ত একটা পয়সাও কেউ ডিভিডেন্ড নিতে পারবে না। পুরো টাকা যেটা লাভ হবে ব্যাংকে সেটা এই ভর্তুকিতে এখানে ভরতে হবে, এই থলি ভরতে হবে প্রথমে। এটা জনগণের টাকা, ডিপোজিটরদের টাকা, এই টাকা রেখে তারপরে ডিভিডেন্ড পাবা, তার আগে কেউ পাবে না। পরিষ্কার কথা। ব্যাংকিং করতে চাও এইভাবে। আমরা যেটা করেছি 14টা ব্যাংকের আমরা বোর্ড চেঞ্জ করে দিয়েছি প্রথম সপ্তাহে। কারণটা কি? একটা জিনিস আমি নিজেও বোর্ডে ছিলাম, আমি ব্যাংকের বোর্ডে ছিলাম, চেয়ারম্যান ছিলাম। আমি একটা জিনিস জানি, বুঝেছি বাংলাদেশে থেকে, যে গভর্নেন্স যদি ব্যাংকের ভালো হয়, বোর্ড যদি ঠিক থাকে, তাহলে ব্যাংক ভালো হতে বাধ্য। আমাদের ডিপোজিট গ্রোথ থাকবে, আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট ব্যাংকের থাকবে, যতই হোক না কেন তারপরেও এটা করা সম্ভব। আমরা যদি জানি যে এই ক্লায়েন্ট, প্রত্যেকটা ব্যাংকই জানে আসলে তার ক্লায়েন্ট ভালো না মন্দ, কিন্তু আমি যদি জেনে শুনে মন্দ ক্লায়েন্টকে টাকাটা দেই, সে টাকা তো আসবে না। কাজে এই দায়িত্ব, এই রেসপন্সিবিলিটি ব্যাংকের ম্যানেজমেন্ট, ব্যাংকের বোর্ডকে নিতে হবে। এবং এটা না করলে পরে তারা ব্যাংক চালানোর দায়িত্ব পেতে পারে না। কাজে আমরা ব্যাংকগুলোকে ওইসব ক্রাইটেরিয়াতেই ব্যাংকের বোর্ডগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। যারাই যে কোনো ব্যাংক ভবিষ্যতে কোনো ধরনের মিসরিপোর্টিং অপকর্মের সাথে জড়িত থাকবে, আমরা তাদেরকে ভেঙে দেব। আমরা কোনো ব্যাংক রাখতে দেব না যেটা ফিট অ্যান্ড প্রপার টেস্ট, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনালি, যোগ্যভাবে ব্যাংক পরিচালনা করতে না পারবে, তাদের যদি সেই যোগ্যতা না থাকে, তাদেরকে আমরা বোর্ড অফ ডাইরেক্টরসে ঢুকাবই না, ঢুকতে দিব না। এটা রাজনৈতিকভাবে হলেও দেব না। আমার কাছে চাপ এসছে, অমুকের কাছে অমুককে দিতে হবে, অমুক রাজনৈতিক দল। আমি বলছি নো, এটা রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। ব্যাংক হচ্ছে জনগণের আমানতের জায়গা, এখানে এটা নিয়ে রাজনীতি করার জায়গা নয়। আমাদের ব্যাংকে ব্যাংকের মতো চলতে দিতে হবে। ব্যাংক হতে হবে এমনই একটা প্রতিষ্ঠান যার সাথে বিজনেসকে জড়ানো যাবে না। ব্যক্তি মালিকানা হয়ে আমি বিজনেস করব ব্যাংকের টাকা দিয়ে, তা হবে না। ব্যাংকের টাকা দিয়ে করবে, কিন্তু সেটা প্রপার বিজনেসের কন্ডিশনের কারণে হবে। কিন্তু বিভিন্নভাবে করে ক্যানিংলি টাকাটা সরিয়ে নেওয়া, সেটা যদি আমাদের কাছে রিপোর্টেড হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেই বোর্ডকে অপসারণ করে দেব। কাজে আমরা মনে করি যে গুড গভর্নেন্স আসতে বাধ্য। আমরা সবচেয়ে বড় ফোকাস দিচ্ছি আমাদের ব্যাংকের ইন্সপেকশন, সুপারভিশন, এই দিকটাতে। কারণ এখানেই হচ্ছে আমাদের গুণগত পার্থক্য হবে। ইন্সপেকশন রিপোর্টগুলো যদি ঠিক আসে, সেটা অনুযায়ী যদি আমরা ফোর্সফুল অ্যাকশনে যেতে পারি, আমরা কিন্তু ব্যাংকগুলোকে ফিরিয়ে আনতে পারবো খুব দ্রুত, এবং ইনশাল্লাহ এটা হবে। 2 নম্বর যে জিনিসটা আমি মনে করি যে আমরা এই কাজটা শুরু করে ফেলবো, হয়তো 1 বছর 2 বছরের মধ্যেই একটা ভালো জায়গায় যাবে, এবং পুরোপুরি ভাবে ব্যাংকগুলো আন্তর্জাতিক মান সম্পন্ন হতে হয়তো 4 থেকে 5 বছর লেগে যেতে পারে, কিন্তু হবে। একদিনের বিষয় নয়। এমন একটা কথাই বলি, অনেকে এক্সপোজার লিমিট, সাধারণত বলা আছে ব্যাংকের ক্যাপিটালের 25%-এর উপর কোনো প্রতিষ্ঠানকে এককভাবে দেওয়া যাবে না। তার ক্যাপিটালের 25% বেশি, এটা
আইন কোন কোন প্রতিষ্ঠানকে 3500% দেওয়া হয়েছে, 3500 হ্যাঁ পার্সেন্ট, 3500 35 গুণ দেওয়া হয়েছে, ক্যাপিটালের 35 গুণ দিয়ে দেওয়া হয়েছে একটা ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে, যেমন বেক্সিমকোকে দেওয়া হয়েছে, হ্যাঁ, বা বসুন্ধরাকে দেওয়া হয়েছে। এখন কথা হলো যে এটা তো রাতারাতি তো কমানো সম্ভব না, আপনি চাইলেও 3500কে 2500 নামাতে পারবেন না, অর্থাৎ তাহলে তাকে বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিলে আমি হয়তো 100 টাকা থেকে 10 টাকা পাবো, তাতে আমার কি লাভ হবে? তো আমাকে ফ্যাক্টরিটা চালু রাখতে হবে। উই হ্যাভ টু ডিসাইড সাম প্র্যাগমেটিক সলিউশন। এখানে ডগম্যাটিক হওয়া যাবে না, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, আস্তে আস্তে এটাকে নামিয়ে আনতে হবে, কিন্তু শিওরলি এটাকে নামিয়ে আনতে হবে। আমার মেসেজ হচ্ছে জমি জমা বিক্রি করে যে করে হোক এটাকে কমাতে হবে। আমি হয়তো টাইম দিতে পারি যে 5 বছর দিলাম, কিন্তু প্রতি বছর 5 থেকে 10% করে কমাইতে হবে, কমাইতে কমাইতে 5 বছর পরে এটাকে আমার 25-এ নামিয়ে আনতে হবে। তো এইভাবে না করলে এটা হবে না, কিন্তু একদিনে বা 1 বছরে এগুলো করা সম্ভব নয়, এটাও একটা বাস্তবতা। আমাকে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেই, অর্থনীতিকে বাঁচিয়ে রেখে কাজ করতে হবে। আমরা যেটা করেছি, বাংলাদেশের কোন আর্থিক প্রতিষ্ঠানকে আমরা কিন্তু ডিফল্ট ঘোষণা করা বা লক আপ করে দেওয়া, এটা কিন্তু আমরা করিনি। প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট সচল, ইভেন বেক্সিমকোর, ইভেন এস আলমের গ্রুপের, ইভেন সব বড় বড় যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের প্রত্যেকের ব্যাংক, মানে যেটা প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট, সেটাকে আমরা জব্দ করা হয়। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে, তারা আমদানি করতে পারবে, তারা রপ্তানি করতে পারবে, তারা বেতন দিতে পারবে, এবং বেতন দেওয়াটা তো আমরা চাই তারা বেতন দিই মানুষের, আমরা তো কর্মস্থান, আমরা তো তাদেরকে বেকার করতে পারি না, ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিতে পারি না। তো এই কারণে আমাদের পলিসিটা একটু ভিন্ন রকমের, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই সহায়তা দিচ্ছি। এই কয়েকদিন আগে আমাকে একটা প্রতিষ্ঠান থেকে রিকোয়েস্ট করা হয় যে প্রতিষ্ঠান টাকা পাচ্ছে না, কারণ হলো যে তারা ওই লিস্টের মধ্যে আছে, তাদের বিদেশ যাওয়া বন্ধ আছে ইত্যাদি ইত্যাদি, এখন তাদেরকে ব্যাংক টাকা, আমি বললাম যে না, ব্যাংককে ফোন করে দিও, তখন আমি ফোন করবো, এই লোনগুলো দিতে হবে, এই এলসি গুলো খুলতে হবে। আমার কাঁচামাল না আনলে পরে ফ্যাক্টরি চলবে কিভাবে? আমি যদি মনে করি যে এখন দিব, চোর পালাইলে বুদ্ধি হলে হবে না, চোর পালাইলে অন্য রকমের বুদ্ধি নিতে হবে। চোরকে দরকার হলে বাড়িতে দাওয়াত করে এনে খাওয়িয়ে কার কাছ থেকে পয়সাটা নিতে আদায় করতে হবে, কিন্তু চোরকে মেরে ফেললে তো আমার টাকা আসবে না, আমাকে ওকে বাঁচিয়ে রেখেই তোর কাছ থেকে টাকা আদায় করতে হবে। তো এইগুলো আমাদের একটা প্র্যাকটিক্যাল, বাস্তবসম্মত আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। অনেকে মনে করতে পারেন যে এটা তো করা হলো, আরো কেন করা হতে হইল না, সবকিছুতে করা হইলে পরে কিন্তু আবার আর্থিক ক্ষতি, অনেক বড় ক্ষতি হয়ে যায়, অচল হয়ে যেতে পারে অর্থনীতি। আমরা অর্থনীতিকে সচল রেখেই এই সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ। আমরা আরেকটা জায়গায় ফোকাস করছি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইটসেলফ। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকেরও ওভারসাইটে বড় রকমের ল্যাপসেস ছিল। এই জিনিসগুলো কিন্তু অজানা ছিল না, অজানা ছিল না, আমরা সবাই জানতাম, বাংলাদেশ ব্যাংকও জানতো, সরকারও জানতো, সবাই জানতো, কিন্তু কাজ করা হয়নি। কেন হয়নি? কারণ রাজনৈতিক হস্তক্ষেপ, রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ব্যক্তি যারা এটা কর্ণধার ছিলেন। তো এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি দুটো জিনিসের বড় রকমের পরিবর্তন আনতে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সটা কিভাবে আনা যায়। অর্থাৎ যেমন ট্রাম্প সাহেব বলছেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে সরিয়ে দিবেন, কিন্তু পারছেন না। এই যে পারছেন না, এটা কিন্তু একটা প্রচন্ড একটা ওয়াল তৈরি করে দিচ্ছে, ডিভিশন বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মনিটারি পলিসি ম্যানেজমেন্টের উপর। তো এই ইন্ডিপেন্ডেন্সটাও আনা সম্ভব এবং আনা দরকার, আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা চাই যে ভবিষ্যতের কোন সরকার অযৌক্তিক কোন রিকোয়েস্ট, অযৌক্তিক কোন দাবি যেন কেন্দ্রীয় ব্যাংকের উপর করতে না পারে, এবং কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে, জাতির স্বার্থে যেটা করতে হয় সেটা যেন করতে পারে। এবং সেই জন্য আমরা প্রস্তাবনাও করব, এটা এখনো সরকারের কাছে যায় নাই, আমরা তৈরি করছি, যেমন সামথিং লাইক কার কাছে দায়বদ্ধ হবে সেন্ট্রাল ব্যাংক? সেন্ট্রাল ব্যাংক দায়বদ্ধ হবে পার্লামেন্টের কাছে, পার্লামেন্টের কাছে, নট টু দ্য গভর্নমেন্ট। যেটা ইউএস ফেডারেল গভর্নমেন্টও তাই, তারা পার্লামেন্টের কাছে যে স্টেটমেন্ট দেয়, যখন তারা ডেকে পাঠায়, সেখানে যে রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্য দেয় যে আমি এই কারণে এই পলিসি নিচ্ছি।
সরকার থেকে ফোন কল যাবে না, এই 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 পরিবেশটাকে সৃষ্টি করতে হবে আমাদেরকে আগামীতে। তা না হলে এই আমরা কি যেটাই করে জানি কেন, এখন সেটা নাই সেই কালচারটা, কিন্তু এই কালচারটা তো আর স্থায়ী না। এটা তো পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে অন্য রকমের সরকার আসবে এবং তখন কিন্তু আবার ফোন কল যাওয়া শুরু হতে পারে। সেই জন্য এই ব্যারিয়ারটাকে তৈরি করে যেতে হবে এই পরিবর্তনের আগে। এটা একটা মৌলিক সংস্কারের পার্ট হিসেবে আসবে। আমরা চেষ্টা করছি সেন্ট্রাল ব্যাংকের মধ্যেই পুরোপুরি এটাকে রিঅর্গানাইজ করা, ঢেলে সাজানো, যাতে ফোকাসটা হয় আমাদের সুপারভিশন, আমাদের মনিটারি পলিসি, আমাদের অন্যান্য যেসব কোর ম্যান্ডেটস অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, সেই জায়গাটাতে আমাদের ফোকাসটাকে রাখা এবং ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্টের ব্যাপারে এই জায়গাগুলোতে আমরা ফোকাস করে আমরা আমাদেরকে নতুন করে সাজিয়ে তুলব। এই পরিকল্পনাটা আমরা চলমান আছে এবং চলছে। আরেকটা জিনিস যেটা নিয়ে সবাই অনেকেই আশাবাদ থাকেন বা হতাশাও প্রকাশ করেন, সেটা হচ্ছে যে এত টাকা চলে গেল দেশ থেকে, কিভাবে কি করা হচ্ছে, কেন আসছে না, স্বাভাবিক প্রশ্ন। এবং এটা তো এটার জন্য আমাদের কিছু জবাব আমাদের দিতে দায়বদ্ধ। আমরা কিন্তু জানি মোটামুটি ভাবে কারা টাকা নিয়ে গেছেন। আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা টাস্ক ফোর্সের আন্ডারে আমরা এখন 11টা টিম, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বলি আমরা, তারা কাজ করছেন। সেখানে আছে দুদক, সেখানে আছে বিএফআইইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেখানে আছে সিআইডি, সেখানে আছে সিআইসি, কাস্টমস ইন্টেলিজেন্সের, এরা সেটার মেম্বার এবং এদের সাথে কাজ করছেন আমাদের এজি অফিস, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের অফিস, সেটাও কাজ করছেন তাদের সাথে। আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে বসি, আই চেয়ার দ্য সেশন। আমরা চেষ্টা করি অগ্রগতিটা পর্যালোচনা করতে। আমরা বিদেশিদের কাছ থেকে সাহায্য পাচ্ছি, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য পাচ্ছি। তারা আমাদেরকে 6 মাসের জন্য ইনভেস্টিগেটর দিবে, যে ইনভেস্টিগেটররা আমাদের ইনভেস্টিগেটরদের সাথে বসে ইন্টারন্যাশনাল মানের ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করবে, যেটা বিদেশের কোর্টে অ্যাকসেপ্টেবল বা রেসপেক্টেড হবে। সেই ধরনের আমরা আমাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখানে সহায়তা দিচ্ছে এবং আমরা আশা করি যে এই সাপোর্টগুলো নিয়ে আমরা বিদেশিদের কাছে অ্যাপ্রোচ করব অ্যাসেট ফ্রিজ এবং আলটিমেটলি কোর্টে ফাইট করে সেটাকে ফিরিয়ে আনার জন্য। আমাদের আইনগতভাবেই যেতে হবে। লম্বা প্রসেস। এই প্রসেসের মধ্যে অ্যাসেট ফ্রিজটা হচ্ছে একটু সহজ, এটা হয়তো আমরা অনেক কিছুটা সাফল্য অর্জন করতে পারি আগামী 6 মাসের মধ্যে। আইনগত প্রক্রিয়া ওটা অনেক বছর লাগে, 3 থেকে 4-5 বছর লেগে যেতে পারে, সেটা ইন ডিউ কোর্সে চলতে থাকবে। তো আমরা আশা করব যে যে প্রক্রিয়াটা আমরা শুরু করে যাচ্ছি, পরবর্তী সরকার যেন সেটা চালিয়ে যায়, সেই জবাবদিহিতার যেন সৃষ্টি হয়, সেই জন্য জনগণের একটা প্রেশারও রাখতে হবে পরবর্তী সরকারের উপর। পিছিয়ে পড়া যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। যেটা আমরা আগাচ্ছি সেটা আগিয়ে যেতে হবে। আমরা আরো অনেক ল ফার্মের সাথে কথা বলছি। আমরা প্রায় 300 মতো, যারা অত বড় আকারের না কিন্তু 200, 300, 400, 500 কোটি টাকা নিয়ে গেছে, সেরকম কয়েকশো ব্যক্তি আমরা চিহ্নিত করেছি, যাদের পিছনে আমরা ল ফার্মগুলোকে তাদেরকে আমরা হায়ার করতে যাচ্ছি। তাদেরকে বলা হবে যে তোমরা যদি এখান থেকে 100 টাকা পাও, 20 টাকা রেখে 80 টাকা আমাদের দিও। ইউ ফান্ড ইট, ইউ টেক ইট। আমরা শুধু ম্যানেজ করবো, আমরা শুধু দেখবো যে তোমরা কাজ ঠিক মতো করতে পারছো কিনা, এবং তথ্য আমরা জোগাড় করে দেবো তোমাদেরকে বাংলাদেশ থেকে। তো এই প্রচেষ্টা অন আছে। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে একসময় ফল পাবো। থ্যাংক ইউ। আমি আপাতত বন্ধ করি, পরে কথাবার্তা প্রশ্নের উত্তরে